বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতার আগে আমি দুটো জিনিস ভাগ করতে চাই। অনেকক্ষণ যারা বসে আছেন, বিশেষ করে যারা অভিভাবক তারা ছাড়া শিক্ষার্থী যারা আছে তারা দাঁড়িয়ে যাও, চোখ বন্ধ করে ফেলো একবার, আর লম্বা করে নিঃশ্বাস নাও। চোখ বন্ধ করো, লম্বা করে একটা নিঃশ্বাস নাও। নিশ্চয় বসে পড়ো। ঘটনা আরও আছে কিন্তু। এরপরে যেটা সেটা একটা পরীক্ষা দিব আমরা এখন, যে এটা আমাদেরকে দেখাতে পারবে সে ইনস্ট্যান্ট পুরস্কার পারবে। সেটা আমরা এভাবে ঘুরাইতে পারি না, পারি তো? দেখো, চেষ্টা করে দেখো পারো কি না। হচ্ছে না? উল্টা করে দিতে পারো? সে দেখো, চেষ্টা করে দেখো। কারণ আমার বলছে দুটোটা, এটাও পারি আমরা, এইটাও পারি আমরা। আর হলো এখন পায়ের সাথে এটা জায়গা নাই এখানে, এটা বাম পা আর বাম হাত দৌড়বে এক হাতে, এরকম পারবা কি? চেষ্টা করে দেখছো বলো? মানে এই হাতে এ পা লড়ে তো, আর এই হাতের সাথে এ পা লড়াবা, উল্টা, জাস্ট উল্টা করে আর কি। আচ্ছা থাক, পরীক্ষাটা এই জন্য এটা উন্মুক্ত। যেদিন পারো সেদিন আমাদের অফিসে পুরস্কার নিয়ে যাবা। মাননীয় সভাপতি উপস্থিত, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, এখানে যে অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী, শিক্ষার্থী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা টোটাল আমার সমস্ত বেশি বলে ফেলছে, অত গুণী লোক আমি না, যত গুণী লোক সে বলছে আর কি। আমি হলো খুবই একজন সাধারণ মানুষ, আমি লেখাপড়া শিখতে চাই। এই জন্য ওই অনার্স মাস্টার্স পাস করার পর আমি চিন্তা আর কী করা যায়, তা আমি আরও 2টা মাস্টার্স করলাম। দেখলাম যে লোকজন বললো যে আরও বাকি আছে, পিএইচডি করলাম। তারপরে এখন আবার চেষ্টা করলো যে আরও কিছু পড়া যায় কি না, দেখলাম যে অনেক পড়া বাকি, আবার একটা মাস্টার্স করলাম। এখন সর্বশেষ আমি যেটা পড়ছি সেটা সিকিউরিটি ম্যানেজমেন্টে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পড়াশোনা করতেছি। এটা নিয়ে পড়ার কোনো বিকল্প নাই। আজকে আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন তারা হয়তো মনে করছেন মুখস্থ করে দিলে কাজ শেষ। আপনি ক্লাস 1-এ কী পড়ছেন বলতে পারবেন না, চ্যালেঞ্জ। 2-1টা সিটে পোটা মনে থাকলেও এইটা একটা বয়স এসে আর মনে থাকবে না। যেটা এখন শিখবেন সেটা হলো আপনি অনেকদিন মনে রাখবেন, কারণ এটা আপনার এক্সপেরিয়েন্স লব্ধ জ্ঞান। আজকে সাপড়া যেটা করলো সেটা হলো একটা সামাজিক দায়িত্ব পালন করেছে। তারা শুধু আয় করেই ক্ষান্ত হয়নি, তারা আয়টাকে আরও প্রোডাক্টিভ করবার জন্যে এই যারা আমাদের ট্যালেন্ট বাচ্চা আছে তাদেরকে তারা কিছু টাকা দিয়েছে। এটা টাকার পরিমাণ হয়তো কম, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। তুমি যখন চাকরিতে যাবে তখন তোমার এরকম একটা সামাজিক দায়িত্ব তোমার কাঁধেও পড়বে। তো সে সামাজিক দায়িত্বটা তুমি যদি পালন করতে পারো তাহলে আজকের এই টাকা নেওয়াটা সঠিক হবে। আর তুমি যদি মনে করো যে না নিলাম আর দিব না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে ধরে নিবা যে তুমি কিছু শেখো নেই। এখানে যে টাকাটা নিয়েছো এই টাকার মূল্যবান আজ থেকে 20 বছর পরে এই 4,000 টাকা হবে 20,000 টাকার উপরে। তো সুতরাং তুমি 20,000 টাকায় দাও, বেশি দেওয়ার দরকার নাই। এখান থেকে যদি এই পর্যন্ত 100 ছাত্র নিয়ে থাকে, 20 × 100 2 লাখ টাকা হয়ে যায়। সুতরাং আমি যে জায়গায় আছি, আমার জায়গা থেকে নিচের দিকে তাকাই, দেখবেন আপনি অনেক উপরে আছেন। আর আপনার জায়গা থেকে উপরের দিকে তাকান, দেখবেন আপনি অনেক নিচে আছেন। তার মানে হচ্ছে কেউ নিজেকে অস্বাভাবিক কোনো কিছু মনে করতে পারেন না, এবং নিজেকে এমন একটা জায়গায় উচ্চতা ভাবতে পারেন না যে তিনি ভগবানের পর্যায়ে পৌঁছে গেছেন। সুতরাং আমরা যেই জায়গায় আছি তার জায়গা থেকে যদি আমরা অবদানটা রাখার চেষ্টা করি সমাজে, তাহলে সমাজ নিঃসন্দেহে সেটাকে কাজ করবে। কাজ করার আমাদের এখন বর্তমান সময় 3টা বিপদ আছে আমাদের সামনে। একটা কথা ম্যাডাম বলেছে মাদক, একটা হচ্ছে মোবাইল, আরেকটা হচ্ছে মা বাবার কথা না শোনা। এই 3টা বিপদ আমাদের আছে। এখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আদিতম প্রতিষ্ঠানের নাম হচ্ছে পরিবার। পরিবারের শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা।
আমরা একসময় পড়াশোনা করছিলাম যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। এখন শিক্ষিত মা হইলে বাচ্চাদের ফেলায় নিয়ে চলে যায়, এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। তাহলে আমি কি শিখলাম? আসলে আমি সুশিক্ষিত হইনি, যেটা আমাদের আফরোজুল্লাহ টুটুল সাহেব বলেছেন। আচ্ছা, আর বাবার তো বালাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো আল্লাহর পরে যদি কাউকে সেজদা করতে বলা হয়, কাকে করবে? মাকে। তারপর কাকে? মাকে। তারপর কাকে? মাকে। তারপর কাকে? বাবাকে। তারপরে যদি আপনার এটাকে যদি 100 ধরেন, তাহলে মার অবস্থান কোন জায়গায়? 75%। আর মা যদি বাচ্চার প্রতি যদি অতটুকু সহনশীল না হয়, তাহলে বাচ্চারা ফেলে চলে যাবে। এর মূল কারণ হচ্ছে যে বয়সে যা শেখা দরকার আমরা সেই বয়সে তা শিখছি না, আমরা শিখছি উল্টা জিনিস। তো উল্টা জিনিস হলে তো সোজা হওয়ার কোনো কারণ নাই। দ্বিতীয় হচ্ছে শিক্ষক। আমি একসময় শিক্ষকতা করতাম 1990-তে, আমি কলেজের শিক্ষক ছিলাম। 1990-তে আমি যখন ঢুকি তখন আমার বয়স খুব বেশি ছিল বলে মনে হয় না আপনাদের নিশ্চয়ই। তখন আমার স্টুডেন্ট যারা ছিল, আমি মেয়েদেরকে মনে করতাম আমারই মেয়ে, ছেলেদেরকে মনে করতাম আমারই ছেলে। তাহলে আপনার কোনো কাজ হবে না। আর শিক্ষক যদি ছাত্রী নিয়ে পালায় যায়, তাহলে ওই শিক্ষক রেখে মানবে? মানবে না, স্বাভাবিক। এখন স্টুডেন্টদের সাথে যে আত্মিক সম্পর্ক শিক্ষকের, সেই জায়গাটা ঘাটতি হওয়ার কারণেই কিন্তু ঝামেলাটা বাড়ছে। বাবা মা যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া করে, এর একটা কুপ্রভাব কিন্তু বাচ্চাদের গাড়েও পড়ায়। সংসারে অনেক বিষয় নিয়ে ঝগড়া হয়, সে ঝগড়াটা নিজেদের মধ্যে রাখেন, বাচ্চাদের উপর চাপায় দেবেন না। এখান থেকে যে কতগুলো বিষয়ের সৃষ্টি হয়, একটা হচ্ছে বাচ্চারা শ্রদ্ধাবোধ হারায় ফেলে, নতুন আপনি যত ভালো কথা বলবেন সে শিখবে না। আর হলো বাবা যদি বেশি অত্যাচার করে মার প্রতি আসক্ত হয়, মা যদি বেশি অত্যাচার করে বাবার প্রতি আসক্ত হয়। এমনিতেই ইদিপাস কমপ্লেক্স নামে একটা বিষয় আছে, যেখানে মেয়েরা বাপের সমর্থক হয় আর ছেলেরা হলো মায়ের সমর্থক হয়। এটা মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটা আমার আপনার কিছু করার নাই। তো ওই জায়গাটাতে আপনারা যদি নিজেরা ঝগড়া করেন, তাহলে আর কারো প্রতি সম্মান থাকবে না। এই সম্মানটুকু বজায় রাখবেন বাচ্চাদের সামনে, কারণ ও একদিন বাবা হবে, ও একদিন মা হবে। ও আপনার কাছে যা শিখবে এটাই সে অ্যাপ্লাই করবে ভবিষ্যৎ জীবনে। আমার বিশ্বাস যে আমরা যদি সামাজিক দিকগুলি বিবেচনা করি, তাহলে হয় সমাজে অপরাধ সৃষ্টি হয়। অপরাধটা কি? অপরাধ কোনো কিছু না। অপরাধ হচ্ছে যা করতে বলা হয় তা না করা, আর যা করতে বলা হয় না তা করা। একেবারে সহজ ডেফিনেশন। এটা 3টা ডেফিনেশন আছে। ধর্ম হলে বলে পাপ, সমাজ হলে বলে অন্যায়, আর আইন হলে বলে অপরাধ। আমরা বলি না পাপে পাপ হবে, বলি না এটা পাপ হবে মানে ধর্ম যা করতে বলছে তা না করা। অন্যায় মানে সমাজের একটা নিজস্ব ট্র্যাডিশন আছে, রুলস আছে, সেইগুলো যদি মূল্যবোধ আছে, এগুলোকে ভাঙলে সেটা আমরা বলি অন্যায় করছে। আর আইনের বরখেলাপ করলে সেটাকে আমরা বলি সে অপরাধ করছে। কিন্তু জিনিস একই। টাঙায় রাখা, ঝুলে রাখা, ফাঁসি দেওয়া আলাদা জিনিস। কি বলো? আলাদা না এক জিনিস। আবার এখানের মধ্যে যে কে উত্তমগর হবে, কে যে অমিতাভ বচ্চন হয়ে যাবে, বাংলাদেশের উদাহরণ দেওয়ার মতো নায়ক আছে রাজ্জাক। কেউ আবার রাজ্জাকের ব্যবসাও আছে কারো মধ্যে, দেখছেন না আপনি? এর মূল কারণ কি? এর কারণ হলো তারা বিভিন্ন সিনেমা দেখে, সিনেমার অনুসরণ করে। আমাদের বাবা মা গেছিল বাচ্চাদের জন্য অনুসরণীয়, আমাদের বাবা মা সেই অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারেনি, বা আমরা বাবা হিসাবে, আমরা স্বামী হিসাবে ব্যর্থ। স্বীকার করে নিতে হবে আমাদেরকে। আমার যে রোলটা প্লে করা দরকার ছিল, সে রোলটা প্লে করতে পারছি না। সমাজবিজ্ঞান এটা বল রোল, মানে ভূমিকা। আপনি কখনো মেয়ে, কখনো মা, কখনো ভাবি, কখনো ননদ, নানা প্রকারের আপনার ভূমিকা আছে। ছেলেদেরও এরকম অনেক ধরনের ভূমিকা আছে। তো আপনি যদি অফিসে চাকরি করেন, সে অফিসে একজন বস থাকবে, সেই বসের যত ভূমিকা আপনারও তত ভূমিকা। এই জন্য অফিস আদালতে কথা বলার সময় মার্জিত আচরণ করা দরকার আমাদের। আর মার্জিত বলতে কি বোঝায়, এটা আবার আরেক জটিল জিনিস। এটাকে কালচার বলে। কালচার মানে হলো, আমরা বলি না যে কালচার খারাপ, কালচার খারাপ হয় নাই, খারাপ হয়েছে আমরা। এটা হলো যতগুলো আচরণ আছে
সে আচরণগুলোর মধ্য থেকে যেটা সর্বোচ্চ ভালো আচরণ সেটার নাম হলো মার্জিত। আপনি 100 রকমের ব্যবহার জানেন, আপনি গালিগালাজও জানেন, কিন্তু আপনি করবেন না এটা এটা তো স্বাভাবিক। আপনি বন্ধু বান্ধবের সাথে যে আচরণ করেন নিশ্চয়ই ফ্যামিলির অন্যদের সাথে আচরণ করেন না। এই জন্য আপনি যখন যেখানে যাবেন আপনার সংস্কৃতিগত তফাৎটা হবে, কিন্তু সেটা যেন লিমিট ক্রস না করে, এদিকে খেয়াল রাখা দরকার। আমি আর 3 মিনিট সময় নেব। সেটা হলো আমরা আমাদের সবারই একমাত্র লক্ষ্য হচ্ছে একটি সমাজ রেখে যাওয়া, যে সমাজের মধ্যে একটা সুন্দর বাসযোগ্য নিরাপদ সমাজ হবে। আর বাসযোগ্য এবং নিরাপদ, এই নিরাপদ বলতে আমাদের সংবিধানে 3টা কথা বলা হয়েছে: রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু সিকিউরিটি। এই 3টা বিষয় আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে গেলেই পাবেন। এটা আমি হিউম্যান রাইটসের মাস্টার্স করছিলাম, তখন এটা শিখছিলাম আমি। কটা জিনিস? 3টা: জীবনের অধিকার, নিরাপত্তার অধিকার, আর কি কি স্বাধীনতার অধিকার। কোনো মানুষ খাঁচায় বন্দি না, তবে স্বাধীনতার আমাদের টুরিজম যেটা বলছে যে আপনার স্বাধীনতার একটা লিমিট আছে, আপনি কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারবেন। আজ রবিবার একটা নাটক দেখছেন না? যারা একটু বয়সে বড় তারা বুঝবে আজ রবিবার। সেখানে আমাদের যে নাট্যকার ওনার নাম আসাদুজ্জামান নূর, ওনার ছেলে মেয়ে বাবার কাছে স্বাধীনতা চেয়েছিল। বাবা বলছে তোরা স্বাধীন। বাচ্চারা সারাদিন ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙছে, ভাঙার পর বালিশ খুলছে, বালিশ খুলে তুলা উড়াইছে, উড়ার পরে সন্ধ্যার পরে বাবার কাছে আসে পড়ছে ছেলে এবং মেয়ে। তো বাবা জিজ্ঞাসা করছে কি বাবা এখন আর কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, এত স্বাধীনতা ভালো লাগে না, এত স্বাধীনতা ভালো লাগে না। সুতরাং স্বাধীনতা বেশি হয়ে গেল অসুবিধা। এই স্বাধীনতা জায়গাটা নিজেকে মেনটেন করে চলা ভালো। আরেকটা হচ্ছে নিরাপত্তার অধিকারটা হলো আপনি রাস্তায় চলবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন এই যে ডিস্টার্ব করবে না, এটা শিখবে কোথায়? এটা শিখবে পরিবার থেকে। আমরা এত হতভাগ্য যে বাসায় মেহমান আসলে আমরা কি করি? আমরা চিন্তা করে যাই না কেন? আগের দিনে মেহমান আসলে মানুষ মনে করতো যে অতিথি আসলে লক্ষ্মী ঘরে আসা। এখন লক্ষ্মী আর ঘরে আসে না, এখন অলক্ষ্মী ঘরে আসে। আর কি? আর যদি আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, এখন জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাস করি না আমরা। তো ইন্ডিভিজুয়ালিস্টিক এই ধারণা আসছে পশ্চিমা থেকে, মানে আমাদের এই তথাকথিত উন্নত বিশ্ব থেকে এটা আসছে। এখানে সবাই নিজের স্বাধীনতা ভোগ করে। আর আমাদের এই বাংলাদেশি সোসাইটিতে আমরা একজনে আয় করি, 5 জনে খাই। ডিপেন্ডেন্সি আছে একজনের প্রতি একজনের। তো এই একজনের প্রতি একজনের ডিপেন্ডেন্স, এটা আমাদের অনেকগুলো বিষয় শেখায়। কি শেখায়? যে আজকে আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে আমাকে খাওয়াবে, তার ছেলে তাকে খাওয়াবে, তার মেয়ে তাকে খাওয়াবে, এরকম একটা সিকিউরিটির জায়গাটা সে খোঁজার চেষ্টা করে, নিরাপদ আশ্রয়ের কথা চিন্তা করে। এখন আমরা আমাদের বাবা মাদেরকে কোথায় ঠেলে দিচ্ছি? কোন জায়গায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের গানটা দেখছেন নচিকেতার? বাবার কোনো কারণ নাই, আপনি ওই জায়গায় যাবেন। সুতরাং ছেলে যারা আমাদের ছোটো ভাই বোন আছো, তোমাদেরকে বলছি, বাবা মার প্রতি শেষ শ্রদ্ধা রাখো। তুমি যখন শীত হলে উপরে হতে পারত না, উপরে হলে শীত হতে পারত না, এই সময় আবার আসতেছে। কোন সময়? 80 বছর পার করো, তখন দিন কি রাত তোমার কাছে কোনো কিছু ভালো লাগবে না। সুতরাং ওই দিনটা খেয়াল রেখে বাবা মার দিয়ে খেয়াল রাখবে। কারণ তুমি যে আজকে বুঝতে শিখছো, এই বুঝতে শেখার পেছনে যেই লোকগুলোর অবদান অনেক বেশি, তাদেরকে বাদ দিয়ে তুমি নিজেকে অনেক বেশি আগায় নিতে পারো না। আরেকটা কি বললাম আমরা? জীবনের অধিকার। তুমি নিজেকে নিজে খুন করতে পারো না। রাজশাহী অঞ্চলের অন্যতম অসুবিধা হচ্ছে আত্মহত্যা। এবছর খুন, অন্যান্য খাতে যে খুন হয়েছে, আত্মহত্যা খুনের পরিমাণ 60 ভাগ বাড়ছে এই রাজশাহীতে। মানে ছেলেমেয়েরা কি করে? আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? তার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেল কেন? তাকে একটু বকাবকি দিল কেন? মানে ইমোশন এত বেশি যে ইমোশনে রক্ষা করতে পারছে না। আপনার ছেলে মেয়ে ডিরেল হচ্ছে, কীভাবে বুঝবেন? অনেকগুলো সিমটম দেখবেন। প্রথম হলো সে রাতে বা দিনে আপনার দরজা আটকাবে,
ঘরের মধ্যে খেয়াল করবেন এটা, যদি সে দরজা আটকায় বুঝবেন 2 নম্বরই কোনো কাম করতেছে ভিতরে। 2 নম্বরই কামটা কি? সেটা হলো মোবাইলটার মধ্যে বিভিন্ন জিনিস দেখতেছে সে। এই জন্য আপনি গেলে দরজা নক করলে তখন সে করে কি, তাড়াতাড়ি ওটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত হলো যে খাওয়ার কমে যাবে, ঘুম বেড়ে যাবে। ঘুম বাড়বে কেন? রাতে তো ঘুমায় না, তো দিনে ঘুমাবে, স্বাভাবিক। পড়াশোনায় মন বলবে না, বুঝবেন কোথাও লাইন আছে। একটা উদাহরণ দেই, পুলিশ লাইন রংপুরে একজন গেছে বেড়াইতে, সেখানে এক মেয়ে পুলিশে ভর্তি হওয়ার জন্য আসছে, সে টিকে নাই। ওই মেয়ের ফোন নম্বর নিয়ে আসছে খুলনায়, ওই ছেলের বাড়ি খুলনা। এখান থেকে যোগাযোগ এমন পর্যায়ে গেছে সে মেয়ে খুলনা চলে আসছে। যেই না মাত্র খুলনা আসছে ওই লোকের ফোন বন্ধ। এখন ওই মেয়ে যাবে কোথায়? সে পড়লো খারাপ লোকের কাছে। তো পুলিশ লাইনের মানে বাস স্ট্যান্ডের লোকজন পুলিশকে খবর দিল। খবর দেওয়ার পরে পুলিশ গিয়ে ওই মেয়ের উদ্ধার করলো। 3-4 দিন সে মেয়ে কোনো কথাই বলেনি, আর এই মেয়ের পরিচয় কি কেউ জানে না। তো সেখানে আমাদের এক লেডি কর্মকর্তা ছিল, লেডি কর্মকর্তা তারা পাঠায় পুটায় কোনো রকম তার ঠিকানা বের করছে। দেখা গেলো তার বাড়ি রংপুর, বিরাট ইতিহাস। তো যাক তারা খুঁজি, তার বাপ মায়ের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলো। তো এই যে আপনি দেখবেন রাতে ঘুমায়, রাতে জেগে থাকে, দিনে ঘুমানো, এটা বাড়ছে কিনা দেখবেন। এরপর আরেকটা আছে, এরপর অন্ধকারে থাকবে, আলো জ্বালাবে না। যদি এটার বলে প্যারানুইয়া। কেউ যদি এই জায়গায় পৌঁছে যায়, তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। এটা এই প্যারানুইয়া জায়গাটা, প্যারানুইয়া মানে হলো যে তার জীবনের আর বাঁচার কোনো অধিকার সে মনে করে আর এই দুনিয়া বেঁচে থেকে লাভ নাই। মানে দুনিয়ার সমস্ত জিনিস তার উপভোগ হয়ে গেছে, সে আর বাঁচবে না, বেঁচে থেকে লাভ কি? যার একটা মাত্র বাচ্চা, তার কী অবস্থা বলেন? যার এক ছেলে এক মেয়ে, একটা বাচ্চা মরে গেলে তার কী অবস্থা? একবার কিন্তু ছেলে মেয়ে ওইটা ভাবিনি তো। এই যে নারী ছাড়া একটা সন্তান, তার কত কষ্ট করে সে ইনকাম করতেছে, সেই জায়গায় তোমরা যারা বাচ্চা আছে তোমরা এটা কখনোই চিন্তা করলে না যে আমি যদি মরে যাই তাহলে আমার বাপ মায়ের কী হবে। এই জন্যে আইনে আত্মহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি আত্মহত্যাকে না মরে তার শাস্তি হবে। একমাত্র আছে যে চেষ্টা করলে শাস্তি হয়, সে চেষ্টাটার নাম কি? আত্মহত্যা। আত্মহত্যার বিধান পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত এই অধিকার মানুষকে দেওয়া হয় নাই। আমি অনেক কথা বলে ফেললাম, সংক্ষেপ করে যদি বলি, আমরা 3টা কাজ করব না, ঠিক মনে রাখতে পারবা? মুরব্বীদেরও তো করে এটা, যখন কথা বলবো তখন মিথ্যা বলবো, কি যখন কথা বলবো সত্য বলবো। বাবা মার কাছে কোনো জিনিস লুকাইতে নাই, কারণ বাবা মা যদি মিথ্যা বললেও বাবা মার কাছে কোনো ঘটনা, যত ঘটনা তুমি ঘটায় আসো না কেন, বাবা মার সাথে বলবা। বাবার সাথে অনেক সময় বলা হয় না, বাবা বাইরে থাকে, মার সাথে অবশ্যই শেয়ার করবা। দ্বিতীয় হলো, কাকে কোনো কাজের অঙ্গীকার করলে সে অঙ্গীকার ভঙ্গ করবে না, আর কোনো জিনিস রক্ষিত রাখলে সে জিনিস নষ্ট করবে না। এই 3 কাজ যদি আমরা করতে পারি তাহলে মুসলমান। এই 3 কাজ যদি আমরা না করতে পারি তাহলে আমি মুসলমানও না, হিন্দু না, খ্রিস্টানও না, কোনোটা না, মানে ধর্মই তার নাই। প্রত্যেক ধর্মেই মানুষকে সত্য কথা বলার শেখায়, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা শেখায়। এই জায়গাটাতে আমরা যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। জীবনের লক্ষ্য থাকা উচিত। সে লক্ষ্যটা কি? কার কি লক্ষ্য? একজনের ভালো মানুষ হওয়া। আমরা আগের দিনে এইমিন লাইভ আসতো আমাদের সময়, এখন এগুলো আসে না। তো এইমিন লাইভের মধ্যে একজন লিখছে, আমার জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া। 2 পাতা লেখার পর করে দূর, ডাক্তারের কি লাভ, দিছে কেটে দিচ্ছে। এরপরে বলছে আমার জীবনের লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া। 2 পাতা লেখার পরে দূর, ইঞ্জিনিয়ারের কি লাভ। কৃষিবিদ হয়, এরকম নানা পেশার মধ্যে সে যাওয়ার পরে একবার বললো, 1 লাইন লিখছে শুধু, আমার জীবনের লক্ষ্য মানুষের মতো মানুষ হওয়া। টিচার তাকে 15 নম্বর দিয়েছে, 15তে 15। কথা বুঝতে পারছেন? তা আমাদের জীবনের লক্ষ্য যদি মানুষের মতো মানুষ হতে হয়, তাহলে আমরা আমাদের জীবনের মধ্যে হজরত মোহাম্মদ থেকে ভালো মানুষ পৃথিবীতে আর আসেনি। এটা দি 100 বইতে 100 জন মানুষের উপরে গবেষণা হয়েছে। সে 100 বইয়ের 1 নম্বর নামটা হজরত মোহাম্মদের। বার্টন রাসেল সে বলছিল, আমি এক নায়কতন্ত্র মানতে রাজি আছি যদি সে এক নায়ক হজরত মোহাম্মদ হয়। তারপরে হলো পৃথিবীর যত জ্ঞানী গুণী আছে সবাই বলছে যে হজরত মোহাম্মদ মতো লোক যদি হয় আমি তাদের মানতে রাজি আছি। সুতরাং
আমরা এমন লোককে আইডল মানব যেই লোকের চরিত্র অনুসরণ করে আমরা বড় হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে ইসলামের কথা বলার কারণে তারা তো কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই, কারণ 40 বছর সে কোনো মিথ্যা কথা বলে নেই। হঠাৎ করে তো সে মিথ্যা কথা বলতে পারবে না। সুতরাং এরকম একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের অর্জন করা দরকার যে তোমার মা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আমার বাচ্চা মিথ্যা বলে না, আমার বাচ্চা মিথ্যা বলতেই পারে না। এরকম একটা বিশ্বাস যদি আমরা অর্জন করতে পারি তাহলে বুঝবো যে আমি মানুষ হওয়ার জন্য শুরু করছি রাস্তায়। এই রাস্তা আমরা সবাই হাঁটবো, আগামী পৃথিবীর আগাম প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী আমরা রেখে যাব। আমাদের সময় শেষ, আমাদের আর দেওয়ার কিছু নয়, পাওয়ারও কিছু নয়। তোমরা যারা আগামীর জন্য কাজ করছো, আমি তোমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে, আসো আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের কথা আমরা কল্পনায় ভাবছি। এখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, এখানের মধ্যে বেকারত্ব থাকবে না, এখানে সকল মানুষ সকলকে সহযোগিতা করবে, এখানে একটি সুন্দর দেশ হবে। কবির কি বলছিল যেন, এমন দেশটি কি তোমরা পারো না? এদিক থেকে একজন বলো দেখি কি বলছে, এমন দেশটি সকল দেশের। আমরা ওই দেশটা দেখতে চাই। ধন্যবাদ সকলকে।